স্পোর্টস কেজির আরও একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি। ফাহিম আশরাফ, ফাহিম আশরাফের কাছে না পাকিস্তানের কৃতজ্ঞ থাকা উচিত। সত্যি ফাহিম আশরাফের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। নেদারল্যান্ডসের সাথে আজকে এমন একটা সিচুয়েশান তৈরি হয়েছিল যেখানে পাকিস্তান ম্যাচটা হেরে যেত, এবং যদি হেরে যেত সিনারিওটা কী হতো? পাকিস্তান নেদারল্যান্ডসের কাছে হেরে গেল, ইন্ডিয়ার সাথে ওরা বলছে খেলবে না, সুতরাং সেখানেও ওদের 2 পয়েন্ট কাটা যাবে, নেদারল্যান্ডসের কাছেও হেরে যেত এবং অলমোস্ট এলিমিনেটেড একটা জায়গায় পাকিস্তান কিন্তু চলে যেত, একটা ম্যাচ হেরেই প্রায়। সেই জায়গায় দাঁড়িয়ে ফাহিম আসলাম, তার কাছে পাকিস্তান কৃতজ্ঞ থাকা উচিত। ওই যে শেষের দিকে এসে ক্যামিওটা খেললো, এবং আরেকজনের কাছে কৃতজ্ঞ থাকা উচিত, সেটা হল্যান্ডের উড, যে ওপেনার উড। ফাহিম আশরাফের একটা ক্যাচ উনি ফেলে দেয়, সহজ ক্যাচ বলা যায় প্রায়। ওই ক্যাচটা যদি না পড়তো ফাহিম আশরাফ ওই সময় আউট হয়ে যেত, এবং ওই যে 19 ওভারে এসে যে 24 রান নিল হল্যান্ডের ওই বোলারটা নেলসের বলে, ম্যাচটা পুরো ঘুরিয়ে দিল। সুতরাং একটা হারা ম্যাচ পাকিস্তান কিন্তু জিতে গেল, এবং কি আনপ্রেডিক্টেবল একটা টিম হয়ে গেছে পাকিস্তান। প্রায় 8 ওভারে 80, 2 উইকেট, তারা করছে 148 রান, ইজি ম্যাচ। সেই জায়গা থেকে যেভাবে পাকিস্তান একটার পর একটা উইকেট হারিয়ে একসময় 115 রানে 7 উইকেট পড়ে গেছিলো, 7 উইকেটে, এবং রিকোয়ার্ড রান রেট প্রায় 12-র উপর চলে গেছিলো। সেই জায়গায় দাঁড়িয়ে ফাহিম ওই ইনিংসটা খেললো এবং পাকিস্তানকে ম্যাচটা জিতিয়ে দিল। কিন্তু না, প্রশ্ন হচ্ছে পাকিস্তানের ব্যাটিং নিয়ে। দেখো, তুমি ম্যাচ জিতে গেছো, ঠিক আছে, কিন্তু আজকে তোমার এগেনস্টে ছিল নেদারল্যান্ডস, তোমার চেস ছিল মাত্র 148 রান। কিন্তু যখন স্ট্রং অপোনেন্ট আসবে, এবং এই চেসটাই যখন 180, 190 বা এখন যেটা T20-তে হয় হামেশাই 200-200-র কাছাকাছি হয়ে যাবে এই চেসটা, তখন কি করবে? অ্যাকচুয়ালি পাকিস্তানের যদি সমস্যাটা দেখো না, পাকিস্তানের একটা বড় সমস্যা হচ্ছে ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট। মানে আজকে আমি দেখছিলাম 140 বা 150 কোনো ব্যাটসম্যানের স্ট্রাইক রেট নেই। মানে এখনকার T20 সময় যেটা একটা মেন জিনিস, স্ট্রাইক রেট, সেই স্ট্রাইক রেটটা কারো নেই। কারো 120, কারো 130, কারো 128। সো এখনকার এই T20-র কম্পিটিটিভ টাইমে না, এই স্ট্রাইক রেট নিয়ে তুমি কোনো ম্যাচ জিততে পারবে না। এবং আর একটা জিনিস মেনে নিতে হবে যে বাবর আজম ইজ নট এ T20 প্লেয়ার। এটা না কোথাও বাবরকেও ফিল করতে হবে যে দেখো, আমি T20 খেলছি, কিন্তু আই এম দ্য নট T20 প্লেয়ার। আর যদি তুমি যদি পাকিস্তানের ব্যাটিংটা দেখো, যখন ফারহাদ ওপেনিংয়ে খুব মারছিল, ভালো একটা জায়গায় যাচ্ছিল, বাবর আজম এত স্লো ব্যাটিং করছিল, মানে এত ডিফেন্সিভ, এবং যখন আউট হলো 18 বলে 16, অটোমেটিক পাকিস্তানের উপর কিন্তু প্রেশারটা ক্রিয়েট করে দিল। মানে এখন T20-র আমলে না দুদিক থেকে হিট করতে হবে। সেখানে বাবর এত ডিফেন্সিভ, 18 বলে 16 রান, ফায়েদের উপর প্রেশারটা ফেলে দিল, তারপরে বাবরও আউট হলো। সো এটা এটা পাকিস্তানকে মেনে নিতে হবে, বা খুদ বাবরকে মেনে নিতে হবে যে বাবর আজম ইজ নট এ T20 প্লেয়ার। নো ডাউট বাবর আজম এ ট্যালেন্টেড প্লেয়ার, গুড প্লেয়ার, কিন্তু T20 ক্রিকেটটা যেভাবে খেলতে হয় সেই ক্রিকেটটা বাবর আজম খেলতে পারছে না বা পারে না। আজকে বিরাট কোহলির মতো প্লেয়ার যে T20-টা খেলেছে, কিন্তু সেও কোথাও রিয়েলাইজ করেছে যে আমি যে T20-টা খেলছি সেটা এখনকার T20-তে কম্পিটিটিভ নয়, সরে গেছে। বাবরকেও আমার মনে হয় পাকিস্তানের এটা বোঝা উচিত। যদি বাবরের পেছনে কোনো স্ট্রং লবি কাজ করে যে বাবরকে খেলাবে, ঠিক আছে, যদি সেরকম ট্যালেন্টেড ক্রিকেটার নাও থাকে যে জোর করে বাবর আজমকে T20 ফরম্যাটে খেলাবে, ঠিক আছে, কিন্তু বাবর আজম T20-র প্লেয়ার নয়। আজকেও যে পাকিস্তানের ওপর প্রেশারটা ক্রিয়েট হলো, সেটা বাবরের ডিফেন্সিভ ক্রিকেটে। এবং এইটা পাকিস্তানের কাছে না একটা লার্নিং, যে নেদারল্যান্ডসের মতো একটা টিম, দেখো নেদারল্যান্ডসের আগেও পাকিস্তানকে হারিয়ে আপসেট করেছে, যে 148 রান তুলতে গিয়ে আমাদের ব্যাটিং এত প্রবলেম। এবং এটা আমি বলছি যে পাকিস্তানের T20-তে যেটা বড় সমস্যা, T20 ক্রিকেটটা খেলার মতো আজকে যদি তুমি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করো, ঈশান কিষান স্ট্রাইক রেট মোর দ্যান 150, অভিষেক শর্মা মোর দ্যান 150, সূর্যকুমার তাই। সুতরাং এই ডোমিনেট করা, যে মাঠে আসবো, আমি ফেয়ারলেস ক্রিকেট খেলবো, আমি ডোমিনেট করব, আমি মারার বল মারবো, কিন্তু বাবরের ব্যাটিং দেখে মনে হচ্ছে না, হি ইজ সো ডিফেন্সিভ। এবং এই কনসেপ্ট অফ ক্রিকেট বাবর যেটা খেলছে সেখান থেকে কিন্তু আর বেরাতে পারবে না।
ফলে এই যে 120, 121 স্ট্রাইক রেট, এই স্ট্রাইক রেটটা মানে হচ্ছে তোমার দলে সেরকম হার্ড হিটিং ব্যাটসম্যান নেই, যে স্পেশালি মিডিল ওভারে। দেখো শ্যামায়ু ও ফারহাত ঠিক আছে পাওয়ার প্লেতে, কিন্তু তোমার মিডিল ওভারেও যদি ইন্ডিয়া দেখো যে আমাদের রিঙ্কু আসছে, সূর্যকুমার আসছে, হার্দিক আসছে, তাদের স্ট্রাইক রেট দেখো, অর্থাৎ দে ক্যান এক্সিলেটার দ্য রান রেট, যে রান রেটটাকে বাড়িয়ে নিতে পারে। যদি আমাকে 200 রান চেস করতে হয়, আমাকে সেই স্ট্রাইক রেটে ব্যাট করে রান করতে হবে। যদি আমাকে আগে ব্যাট করতে হয়, 14-15 ওভারে নামতে হয়, আমাকে সেই স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে। এইটা হচ্ছে, এবং এর জন্যে দেখো আজকে সত্যি কথা বলি, একসময় 2024-এও আমাদের মনে আছে ইন্ডিয়াও কিন্তু এই প্রবলেমটা ছিল, যে সেরকম স্ট্রাইক রেটেড হার্ড হিটিং ব্যাটসম্যান পাওয়া যাচ্ছিল না, পাওয়ার প্লেটাকে কাজে লাগানো যাচ্ছে না। কিন্তু ইন্ডিয়া ফাইন্ড আউট করেছে যে কোন কোন প্লেয়ার টি-20-তে আমার পক্ষে আসতে পারে, এবং সেটা অভিষেক শর্মা, ঈশান কিষান, এরা। পাকিস্তানকেও না ফাইন্ড আউট করতে হবে। এখন ফাইন্ড আউট করতে গেলে তোমার ট্যালেন্ট দরকার। আজকে ইন্ডিয়া 2-3টে টিম নামিয়ে দিতে পারে যাদের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট 140, 150, সুতরাং সেই ট্যালেন্ট রয়েছে। আমি জানি না পাকিস্তানের সেই ট্যালেন্টটা রয়েছে কিনা। কিন্তু আজকে যেভাবে পাকিস্তান নেদারল্যান্ডসকে হারালো এবং যেভাবে ব্যাটিং করলো, তাতে ইন ফিউচার যদি পাকিস্তানকে বড় রান চেস করতে হয় না, প্রশ্ন কিন্তু উঠবে। এবং বাবর আজম এর পক্ষে এখনই, মানে এত বছর খেলার পর সাডেনলি তার ব্যাটিংয়ের গিয়ার বদল করা টি-20 ফরম্যাটে সম্ভব নয়। আমরা দেখেছি, সেটা অস্ট্রেলিয়াতেও দেখেছি। সুতরাং ব্যাটিং ইজ পাকিস্তান কনসার্ন। আনফর্চুনেট নেদারল্যান্ডস যদি ওই সময় উড ক্যাচটা নিয়ে নিত ফারহানের, তাহলে হয়তো নেদারল্যান্ডস আজকে আর একটা আপসেট করে দিত প্রথম ম্যাচে। বাট আনফর্চুনেট নেদারল্যান্ডস, বাট পাকিস্তানের পক্ষে একটা লার্নিং থাকলো ব্যাটিং কীভাবে আরও ডেভেলপ করা যায়। আজকে আরেকটা খেলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ 183 করেছে, শ্যামরান হাটমার 64 করেছে, স্কটল্যান্ড 37 for 3। দেখো স্কটল্যান্ড আসায় গ্রুপটা অনেকটা ইজি হয়ে গেছে, কারণ আমরা যদি বাংলাদেশ আর স্কটল্যান্ডকে কম্পেয়ার করি, বাংলাদেশ অনেক সুপিরিয়ার সাইড ছিল। বাট ওয়েস্ট ইন্ডিজ এক্ষেত্রে জিতবে। হাটমার ব্যাটেড ব্রিলিয়ান্টলি, একটা খুব সুন্দর ক্যাচও নিল হাটমার। এর পরের খেলা ইন্ডিয়া ভার্সেস ইউএসএ। ইন্ডিয়া তার ওপেনিং ম্যাচ খেলবে ইউএসএর সাথে। আমি রাত্রিরে আসবো সেই ম্যাচেরও এক্সপ্লেন করতে, বিশ্লেষণ করতে। আজকের এখনও পর্যন্ত স্পোর্টসকে যে এই অবধি চেষ্টা করব প্রত্যেক দিনই আসার, এই টি-20 ওয়ার্ল্ড কাপ যতদিন হচ্ছে, এবং প্রত্যেক ম্যাচের একটা, যে ম্যাচগুলো হচ্ছে একটা এক্সপ্লেইন করা বা অ্যানালিসিস করা। ধন্যবাদ।